অনুব্রত কি বলেছে জানেন? তিনি বলেছেন যে এরকম ভোট নাকি তিনি জীবনে কখনো দেখেননি, বাপের জন্মে এরকম ভোট দেখেননি। এই 96, 97, 98% পোল হচ্ছে, এ তো তিনি কল্পনাই করতে পারছেন না। তাই তিনি প্রথমে বলেছিলেন যে তৃণমূল 130টা পেতে পারে, তারপরে ভোটের হাওয়া দেখে, ভোটের অবস্থা দেখে তার কথা তিনি ফিরিয়ে দিয়েছেন। তিনি এখন বলছেন যে 152টায় তৃণমূল এক বেশি হলে 15টা পাবে কিনা সন্দেহ রয়েছে, মানে সে সন্দেহ প্রকাশ করছে। কিন্তু যখন এই এখনো দ্বিতীয় ফেজের ভোট বাকি রয়েছে, প্রায় অর্ধেক আসন আরও বাকি রয়েছে, 142টা আরও আসনে নির্বাচন বাকি রয়েছে, 29 তারিখে হবে, তার আগে অনুব্রত এভাবে কথা বললেন কেন? তিনি কি দিদির বিরুদ্ধে সাবোটাজ করলেন? কারণ দিদি তো বলছেন যে তারা এগিয়ে রয়েছে, তাদের দল বলছে যে তারা 135, কে বলছে মানে 25 তো কম করে 100, তাহলে 125 থেকে 135 পাবে। সেইখানে দাঁড়িয়ে অনুব্রত যা বললেন তাতে আগামী দিন যেই জায়গাগুলোতে ভোট হবে সেক্ষেত্রে সেই দলের সেই সমস্ত কর্মীদের মনোবল কি ভেঙে যাবে না? তো কেন অনুব্রত এটা করলো? তার সঙ্গে যেটা রয়েছে, পিসির যে ভাইপোরা, সেই ভাইপোরা কেন এবার পথে নামলো না? কেন ভাইপোরা এবার ভোট করলো না? পিসির পক্ষে কেন তারা ভোট করলো না? শুধুই কি নির্বাচন কমিশনের কড়াকড়ি, পুলিশের কড়াকড়ি, নাকি এর পেছনে অন্য কোনো খেলা রয়েছে যার জন্যে ভাইপোরা এবার পথে নামেনি? তারপরে পিসি যে একটা বিরাট চেষ্টা করলেন, একটা আলাদা বাহিনী তৈরি করতে চাইলেন, সেই যে বাহিনী, তার সেই যে প্রমীলা বাহিনী, যেটা তিনি ঝাঁটা বাহিনী আর কি করতে চেয়েছিলেন, সেই ঝাঁটা বাহিনী কেন শেষ পর্যন্ত কাজ করলো না? সেখানেও কি কারণ ছিল যার জন্যে তৃণমূলের এই শোচনীয় পরাজয় হতে চলেছে? কারণ অনুব্রত বলছেন যে তৃণমূল 15টা পাবে কিনা সন্দেহ রয়েছে। বিজেপি পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, অমিত শাহ চুলচেরা বিশ্লেষণ করে, হিসাব নিকেশ করে জানিয়ে দিয়েছেন যে বিজেপি 110টা আসনে জিতছে প্রথম দফায়। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়েই এখন আমাদের আলোচনা। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও বহু মানুষের কাছে পৌঁছে যাবে। তাই ছোট্ট একটা লাইক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেটা বলছিলাম যে অনুব্রত কাজ করেনি এবার, কারণ ভোটের দিন সে কিন্তু নিজের ভোটটা দিয়ে একেবারে পার্টি অফিসে, বোলপুরের পার্টি অফিসে চুপচাপ বসেছিল, কিচ্ছু করেনি। কেন করেনি? শুধু এই এক অনুব্রতই কি দিদির জন্য কাজ করেনি? নাকি এরকম বহু অনুব্রত যারা এতদিন দিদির জন্য কাজ করতো তারা এবার কাজ করেনি? কেন তারা কাজ করেনি? তাদের কি রাগ হয়েছে? তাদের কি গোসা হয়েছে? কারণ অনুব্রত জেল থেকে আসার পর তাকে কিন্তু তেমন কোনো দায়িত্ব দেওয়া হয়নি, সমস্ত দায়িত্ব কাজল শেখের উপরে দেওয়া হয়েছে। সে ঠিক আছে, কিন্তু অনুব্রত তো দিদির অনুগত, দিদি বলতে প্রাণ। সেই অনুব্রত এবার দিদির জন্য কাজ করলো না, নাকি কাজ করতে পারলো না? কারণ অনুব্রতর যে বাহিনী, মানে পিসির যে ভাইপো বাহিনী বলতে হবে, সেই ভাইপো বাহিনী তো অনুব্রতরই বাহিনী। সেই বীরভূম জেলায় প্রত্যেকবার যেখানে বোমাবাজি, দিনভর বোমাবাজি হয়, রক্তারক্তি হয়, যেখানে অনেকে আহত হন, সেই জেলা এবার চুপচাপ ভোট দিল। তার কারণ কি? তার মানে কি অনুব্রতর বাহিনীও শেষ পর্যন্ত রাস্তায় নামেনি, মানে অনুব্রত নামাতে পারেনি? তার জন্যে কি অনুব্রত শেষ পর্যন্ত বলে ফেললেন যে 15টা আসন পাবে কিনা সন্দেহ রয়েছে? আর যেখানে পিসিরা বলছেন যে তারা অনেক পাবেন। এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে শুধু বীরভূম জেলা নয়, গোটা যে এই যে নির্বাচনটা হলো 18টা জেলায়, 18টা জেলায় আপনারা কি কোথাও দেখেছেন যে এই ভাইপো বাহিনী
রাস্তায় নেমেছে। প্রত্যেকবার তো এই ভাইপো বাহিনীর জন্য সাধারণ মানুষ ভোট দিতে পারে না, তারা আতঙ্কে থাকে। আগের দিন রাত থেকে হাঙ্গামা শুরু হয়, বোমাবাজি হয়, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। তো এবার ভাইপো বাহিনী কাজ করলো না। কেন কাজ করলো না? অনেকেই বলছে, মানে আমরাও বলেছি, যে নির্বাচন কমিশন যে কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে, সেই ব্যবস্থার ফলে কিন্তু কেউ ট্যাফও করতে পারেনি। পুলিশ সেখানে কড়া ছিল, কিন্তু পিসিমণি আমাদের খালা তিনি তো বারবার বলেন, এর আগের ভোটগুলোতে আমরা দেখেছি কড়া ব্যবস্থা থাকতোই। সেক্ষেত্রে কি বলতো, নির্বাচন কমিশন তো এই 2 মাস, তারপরে তো ক্ষমতায় আমরাই, তাহলে এবারও তো তাই হওয়ার কথা ছিল। কারণ এই ভাইপো বাহিনী তারা তো জানতো যে এই জানে যে এই ভোটের পরেই তো আবার পিসি ক্ষমতায় আসবে, তাহলে তখন আমাদের কি হবে। ফলে এখন আমাদের জান পান লড়িয়ে কাজ করতে হবে। কিন্তু জান পান লড়িয়ে কাজ করেনি। কেন? তাদের মনে কি কোনো ভয় কাজ করেছে? একটা জিনিস কি জানেন, সমাজের কয়েকটা শ্রেণী আছে যারা এই ভোটের হাওয়া বুঝতে পারে, এই পরিবর্তনটা বুঝতে পারে। তার একটা হচ্ছে পুলিশ বাহিনী, আর দ্বিতীয় হচ্ছে এই ভাইপো বাহিনী, মানে এই আমাদের পিসিমণির দুষ্টু ছেলেদের বাহিনী। মানে এক কথায় যেটা, এখন এগুলো অনেক মিষ্টি শব্দ, তো গুন্ডা বাহিনী, যারা ভোটের দিন গুন্ডামি করে এবং সারা বছর শাসক দলের ছত্রছায়ায় থেকে গুন্ডামি করে এবং পুলিশকে রীতিমতো তোলা দিয়ে চলে। তারা কিন্তু বুঝতে পারে যে পরিবর্তনটা কোন দিকে, কারণ তারা ওই একটা কাজই করতে পারে, গুন্ডামি, তোলাবাজি, এছাড়া কিন্তু তাদের আর কোনো রাস্তা নেই। ফলে তাদের করে খেতে হবে। সেক্ষেত্রে তারা সবসময়ই শাসক দলের পক্ষে থাকে। সিপিএমের আমলে যারা সিপিএম করতো, যে সমস্ত গুন্ডা বাহিনী, ঠিক সময়ে তারা ঘুরে তৃণমূলে ভিড়ে গেছিল। তো এবার এই গুন্ডা বাহিনী কিন্তু পথে নামেনি। তাহলে এই ভাইপো বাহিনী তার মানে কি বুঝে গেছে যে এবার আর তৃণমূল ক্ষমতায় ফিরছে না, পিসিমণি এবার মসনদ হারা হচ্ছেন, খালা এবার মসনদ থেকে বিতাড়িত হচ্ছেন। তাই কি ভাইপো বাহিনী কাজ করেনি? আর সেই জন্যেই কি অনুব্রত তার বাহিনীকে দিয়ে কাজ করাতে পারেনি? আবার শুনেছি আরও একটা কাণ্ড ঘটেছে, সেটা হচ্ছে পুলিশের ওপর নির্বাচন কমিশনার তো খুব কড়াই ছিল। সেক্ষেত্রে পুলিশও বারবার করে এই ভাইপো বাহিনীকে সতর্ক করে দিয়েছিল যে ভোটের দিন ভোটটা দেবে ভাই, দিয়ে ঘরে চলে যাও। অমিত শাহ, নরেন্দ্র মোদী বলে দিয়েছিলেন যে তোমরা যদি এই 23 তারিখে গন্ডগোল করো, 23 তারিখে আবার 29 তারিখে গন্ডগোল করো, 4 তারিখে কিন্তু তোমাদের উল্টো করে ঝুলিয়ে একেবারে পে দিয়ে সোজা করে দেওয়া হবে। মানে একেবারে সেফ হুমকি যে তোমাদের ঝুলিয়ে বাটাম করে ঠিক করে দেওয়া হবে। তাতে কি ভয় পেয়ে গেছে? আমার কি মনে হয় জানেন, আপনাদেরও নিশ্চয়ই হওয়া উচিত যে বিজেপি যদি ক্ষমতায় না আসতো, ভাইপো বাহিনী যদি বুঝে নিত যে এই খালাই আবার ক্ষমতায় আসবে, তাহলে কিন্তু এই হুমকি ঠুমকি ভাইপো বাহিনীকে ঠেকাতে পারতো না। কিন্তু ভাইপো বাহিনী বুঝে গেছে যে পিসি এবার ক্ষমতায় আসবে না, তাই তারা এবার পথে নামেনি। এবং পুলিশও বুঝে গেছে যে যে এই দিদি এবার ক্ষমতায় আসবে না, তাই তো পিসিমণি বলতে বাধ্য হচ্ছেন যে পুলিশ এখন আমাদের কথায় কাজ করছে না, পুলিশ ঘুরে গেছে। অতএব ভাইপো বাহিনী জেনে গেছে যে এইবার ক্ষমতায় আসছে বিজেপি, তাই পিসির কথা মতো কাজ করেনি। আরও একটা বাহিনী পিসি তো তৈরি করতে চেয়েছিলেন, প্রাণপণ তৈরি করেছেন সেই বাহিনীটাকে, মহিলাদের দিয়ে ঝাঁটা বাহিনী। তিনি তাদের রীতিমতো প্রত্যেক দিন তাদের ট্রেনিং দিয়েছেন কি করে সেই ঝাঁটা বাহিনী, ঝাঁটা হাতে করে অস্ত্র ব্যবহার করে কিভাবে যে কেন্দ্রীয় বাহিনীর
সঙ্গে তারা লড়াই করবে, তার রীতিমতো ট্রেনিং দিয়েছেন, দিনের পর দিন ট্রেনিং দিয়েছেন, কিন্তু সেই ঝাঁটা বাহিনী কিন্তু বেরোয়নি। তাহলে এই ঝাঁটা বাহিনী কেন বেরোয়নি? ভাইপো বাহিনী তো বেরোয়নি যে যে পিসি ক্ষমতায় আর আসবে না। তাহলে ঝাঁটা বাহিনী কেন বেরোলো না? ঝাঁটা বাহিনী কেন তারা ঝাঁটা নিয়ে বেরোলো না? আসলে সেখানেও বিজেপি একটা ভালো চাল দিয়ে দিয়েছে। ঝাঁটা বাহিনীকে, যে তাদের মূল বিষয় ছিল হচ্ছে পিসি দিচ্ছে ১,৫০০, তো মহিলারা ১,৫০০ করে টাকা পাচ্ছে। তো বিজেপি সেখানে ঘোষণা করেছে তারা দেবে ৩,০০০, আরও নানান সুযোগ সুবিধা। তো সেইভার জন্য মহিলারা বেরোয়নি। দেখুন, সব মহিলার কথা বলছি না, আমি ঝাঁটা বাহিনীর কথা বলছি। ঝাঁটা বাহিনী কারা বেরোবে? যারা তৃণমূল সমর্থক, যারা তৃণমূলের সুবিধাভোগী শ্রেণী রয়েছে, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছে, অঙ্গনওয়াড়ি কর্মী হিসেবে যুক্ত আছে, তারা তো এইসব বেরোয়। তো তারাও কিন্তু সেই ঝাঁটা বাহিনীতে যোগ দেয়নি। ভোটের দিন ঝাঁটাটা উল্টো করে ঘরের ভেতর রেখে দিয়েছিল। কারণ কি? কারণ তারা দেখেছে যে এই পিসি যদি ক্ষমতায় আসে তাহলে ১,৫০০, আর ক্ষমতায় যদি না আসে তাহলে ৩,০০০। তাহলে কোনটা লাভ? তাহলে পিসি যদি ক্ষমতা থেকে চলে যায় তাহলে তো ভালো, এতদিন ১,৫০০ পেতাম, এবার ৩,০০০ পাবো। তার উপরে বাস ভাড়া ফ্রি হয়ে যাবে, সরকারি বাসে বিনা পয়সায় যাতায়াত হবে। ফলে এই যে ঝাঁটা বাহিনী, যে তৃণমূলের যে নিজস্ব যে ঝাঁটা বাহিনী, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঝাঁটা বাহিনী, সেই ঝাঁটা বাহিনী কিন্তু দিদির জন্যে পথে নামেননি। ফলে পুরোপুরি ব্যর্থ হয়েছেন এই দিদিমণি, এই আমাদের পিসি। ঝাঁটা বাহিনী মানে ঝাঁটা বাহিনীকেও পথে নামাতে পারেননি, আর এই ভাইপো বাহিনীও তার জন্য পথে নামেনি। এখন দলীয় কর্মীদের চাঙ্গা করতে তারা বলছে ২৫ থেকে ৩৫টি আসনে জিতবে। অসম্ভব। এই যে প্রথম দফার নির্বাচনে যেটা দেখা গেছে, বুথ দখল করতে পারেনি, কোনো ফলস ভোট দিতে পারেনি, তার উপরে এই যে ভুয়ো ভোটার যেগুলো ছিল সেই ভুয়ো ভোটারদের ভোটটা মাইনাস হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দফার নির্বাচন দেখে ভাইপো বাহিনী কিন্তু আরও সতর্ক হয়ে যাবে, এবং সতর্ক হওয়া উচিত। তা না হলে তাদের কপালে কিন্তু শনি নাচবে, কারণ তাদের কি হবে তারা নিজেরাই এখন বুঝতে পারছে। ফলে তারা কিন্তু এবার আরও সতর্ক হয়ে এই শুধু ভোট দেবে এবং ঘরে ঢুকে যাবে। কারণ অমিত শাহ কিন্তু এখনও বারবার বলছেন যে ২৯ তারিখ ঘরের বাইরে বেরোবে না, মানে ভোটটা দেবে আর ঘরে বসে থাকবে। আর তার উপরে নির্বাচন কমিশন আরও কড়া ব্যবস্থা নিচ্ছে। সেক্ষেত্রে হচ্ছে আরও ১১ জন পুলিশ অবজারভার আনছে। তার মানে কতটা কড়া ব্যবস্থা! প্রথম দফার নির্বাচনে যেটুকু ফাঁকফোকর ছিল, কিছুই ছিল না ফাঁকফোকর, কারণ এরকম নির্বাচন আমরা কেউ দেখিনি। অনুব্রত বলছে সে বাপের জন্মেও এরকম ভোট দেখেনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আরও করা হচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যে ভাইপোর কেন্দ্র, হ্যাঁ, সেই ডায়মন্ড হারবারেও সেখানে ব্যাপক রদবদল করে দিয়েছে গতকাল রাতে, একেবারে আরেকটা সার্জিক্যাল স্ট্রাইক। ফলে একেবারে ধরাশায়ী যে জায়গায় মানে ভাইপো যেখানে এবং পিসি দুজনে মিলে যাদের একটু ম্যানেজ করতে চেয়েছিল, মানে নির্বাচন কমিশন তো নতুন নতুন অফিসার নিয়োগ করেছে, সেই তাদের মধ্যে যাদের যাদের ম্যানেজ করে এনেছিল তাদেরও সরিয়ে দিল। তো এই অবস্থায় দাঁড়িয়ে দ্বিতীয় দফার যে নির্বাচন হবে সেই নির্বাচনে ভাইপো বাহিনী আর কাজ করবে না। ফলে পিসির এবং ভাইপোর জেতা অনিশ্চিতই হয়ে গেছে। এবং অনুব্রত মণ্ডলের যে কথায়, কারণ অনুব্রত মণ্ডল যখন কাজ করেনি, এরকম ক্ষোভ আলা আরও অনেকেই আছে যারা ঠিক বোঝে হাওয়া কোন দিকে ঘুরে ঘুরে যাচ্ছে। তো সেই রকম যারা আছে, যারা এই বাহিনীকে কাজ করায়, উপর থেকে তো আর দিদিমণি পিসি আর ভাইপো কাজ করাতে পারেন না। নিচু স্তরে, জেলা স্তরে, স্থানীয় স্তরে যে সমস্ত নেতারা আছেন তারা তো এই বাহিনীকে
কাজে লাগায়, তারাই তো পরিচালনা করে। তো তারা কিন্তু বুঝে গেছে যে এইবার আর দিদি ক্ষমতায় আসছে না, ফলে তারা কি তলায় তলায় বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। দেখো তোমাদের জন্যেই আমরা কিন্তু, তোমরা আসছো, আমরা চুপচাপ থাকছি, আমরা কিছু করছি না, ফলে আমাদের কিন্তু ভাই জেলে পুরো না, আমাদের কিন্তু কোনো ব্যবস্থা নিও না, আমরা কিন্তু চুপচাপ থাকবো। সেই জন্যেই কি ভাইপো বাহিনী প্রথম দফায় চুপ ছিল, দ্বিতীয় দফায় একেবারে চুপসে যাবে, আর পিসিমণি আর ভাইপো একেবারে শেষ? তাদের কি আগামী দিনে ঝাঁপ বন্ধ করে দিতে হবে? আমার এই প্রতিবেদন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার।